আজ থেকে ঢাকাসহ 12টি সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা। রাজধানীর শ্রমজীবী মানুষের বেশিরভাগেরই টিকা নিয়ে কোনো আগ্রহ নেই, অনলাইন নিবন্ধনে অনীহা। করোনাকালে বহু মানুষের আয় কমে যাওয়ায় টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন, অনেককেই ফিরতে হয় খালি হাতে। ভর্তুকি দিলেও আগামী মাস থেকে বাড়ছে বিক্রি কার্যক্রম। কঠোর বিধি নিষেধের মাঝে ক্রেতা না থাকায় কমছে মশলার দাম, চাহিদার চেয়ে আমদানি বেশি। ঈদের আগে নানা অজুহাতে দাম বাড়ানোর শঙ্কা। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে সর্বসম্মতভাবে প্রস্তাব পাস। বিরোধিতা করেনি চীন ও রাশিয়া, দেখা হচ্ছে বাংলাদেশের জন্য বড় মাইলফলক হিসেবে। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। 12টি সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা। কর্তৃপক্ষ বলছে পরীক্ষামূলক পর্যবেক্ষণ ছাড়াই টানা চলবে গণহারে মডার্নার টিকা প্রয়োগ। সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে বর্তমানে মজুদ থাকা মডার্নার 25 লাখ টিকা প্রয়োগ করা হবে 12.5 লাখ মানুষের মধ্যে। তবে সব সিটির কেন্দ্রে বন্ধ রাখা হবে সিনোফার্মের টিকাদান। এদিকে জেলা উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হওয়ায় খুশি গ্রামাঞ্চলের মানুষ। কেন্দ্রীয় সংরক্ষণাগার থেকে কেন্দ্রে পাঠানো হচ্ছে মডার্নার টিকা। -25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা এই টিকা ফ্রিজার ফ্যানে তোলার আগে 2 থেকে 8 ডিগ্রিতে রাখার উপযোগী করা হয়। এই অবস্থায় সংরক্ষণ করা যাবে 30 দিন। ফাইজারের টিকার জন্য নির্দিষ্ট 7টি ছাড়া রাজধানীর বাকি 40 কেন্দ্র এবং সব সিটি কর্পোরেশনে মঙ্গলবার থেকে দেওয়া হবে কেবল মডার্নার টিকা। পরীক্ষামূলক পর্যবেক্ষণ ছাড়াই হবে গণপ্রয়োগ। আমাদের হাতের মধ্যে 25 লাখ ভ্যাকসিন আছে। সেকেন্ড ডোজের জন্য যে 12.5 লাখ, এটা আমরা আলাদা করে ফেলেছি। ফার্স্ট ডোজের জন্য যেটা আমার আছে 12.5 লাখ, এটা আমি অর্ধেক এখন পাঠাচ্ছি, যাতে সে 15 দিনের মধ্যে ইউজ করতে পারে। কোনো কেন্দ্রে বেশি সংরক্ষিত থাকবে সেই সুযোগটা আমরা রাখবো না। এই কন্ট্রোলটা আমরা সেন্ট্রালি করব। আর মডার্নার টিকা প্রয়োগের দিন থেকেই রাজধানী সহ সিটি কর্পোরেশনগুলোতে বন্ধ হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ দেয়া। পর্যাপ্ত দ্বিতীয় ডোজ মজুদ রেখে এসব কেন্দ্রে থাকা সিনোফার্মের বাকি টিকা পাঠিয়ে দেওয়া হবে জেলা উপজেলা পর্যায়ে। এদিকে তুলনামূলক কম দামে বাংলাদেশে টিকা সরবরাহে চীনা কোম্পানিগুলো আগ্রহী বলে জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত। চীনের টিকা উৎপাদন কোম্পানিগুলো সবচেয়ে সহনীয় দামে বাংলাদেশের জনগণের জন্য টিকা সরবরাহের প্রস্তাব করেছে। এমনকি বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদন সহযোগিতার ক্ষেত্রেও চীন প্রস্তুত। আমরা এখন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষা। এদিকে সোমবারই রাজধানীর কোনো কোনো কেন্দ্রে টিকা না পেয়ে ফিরে যেতে হয় প্রত্যাশীদের। ওনারা বলতেছে টিকা শেষ হয়ে গেছে, টিকা আসার পরে আপনাদেরকে টিকা দেওয়া হবে। বলে যে কবে চালু হবে এটা আমরা আসলে নিশ্চিত বলতে পারতেছি না। অন্যদিকে দেশের জেলা উপজেলা পর্যায়ে গণহারে সিনোফার্মের টিকা প্রয়োগের প্রথম দিন চোখে পড়েছে মানুষের ব্যাপক উৎসাহ। কেন্দ্রে কেন্দ্রে ছিল দীর্ঘ সারি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবিলায় দেশে গণটিকা কার্যক্রম শুরু হলেও এ নিয়ে এখনো উদাসীন অনেকে, বিশেষ করে রাজধানীর শ্রমজীবী খেটে খাওয়া মানুষের অধিকাংশেরই টিকা নিয়ে কোনো আগ্রহ নেই। বস্তিবাসী কিছু মানুষের টিকার ব্যাপারে আগ্রহ থাকলেও অনলাইন নিবন্ধনে তাদের অনীহা প্রকট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ন্ত্রণে সব শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় আনা জরুরি। ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। আমি কোন দুঃখে টিকা নেব? টিকা দিয়ে আর মরছে, বহুত মানুষ মরে গেছে। করোনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় যখন উদ্বেগ উৎকণ্ঠা চরমে, তখনও এমনই ভ্রান্ত বিশ্বাসের বেড়াজালে বন্দী উত্তরবঙ্গের নীলফামারী থেকে আসা রিকশা চালক দুলাল হোসেনের। আমাদের শরীরে ঘাম ছড়ে, আর এরা তো মনে করেন সবসময় এসির ভিতরে থাকে। শুধু দুলাল নয়, রাজধানীর অধিকাংশ রিকশা চালক ও শ্রমজীবী মানুষই এ ব্যাপারে অনেকটাই উদাসীন। যে রিক্সা চালাই আমরা, আমাকে মনে করেন ডায়াবেটিস কন, বিভিন্ন রোগ কন, এতে এমনি পালা যায় ঘামের চড়ে, করোনা থাকে করতে। রাজধানীর আগারগাঁও বস্তির বাসিন্দাদের সচেতন করতে এভাবেই মাইকিং করা হচ্ছে গত 2 দিন ধরে। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও টিকা নেওয়ার ব্যাপারে তাগিদ দেওয়া হচ্ছে বারবার, কিন্তু এরপরও যেন কাটছে না তাদের বদ্ধমূল বিভ্রান্তি। আমরা আল্লাহর মধ্যে সুস্থ মানুষ, আমরা ঠিক নেব। টিকার কোনো পেটের চিন্তার কিছু না, আমরা খুব টেনশন আছি পেট লয়া। টিকা নিয়ে বস্তির যেসব মানুষের কিছুটা আগ্রহ আছে, তাদের আপত্তি অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে। গরিবের জন্য কোনো কাজও নাই, টিকাও নাই। টিকা তো সবার জন্য বলছে না, কই
আপনি যা অনলাইন কি আমার মতো লোকে পারবো অনলাইন চালু করতে? আমরা তো গরিব হিসেবে স্যার যাই না, মনে করছি টাকা পয়সা লাগবো। এই অবস্থায় সব শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় আনার তাগিদ দিলেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। এটা একটা ভাইরাসের সঙ্গে মানব সভ্যতার যুদ্ধ। আপনাকে এই যুদ্ধের যেই পালস যদি আপনি ফিল করতে না পারেন, আপনার নেতৃস্থানীয় যারা নীতি নির্ধারক তারা যদি পুরো বন্দোবস্তটাকে ওয়ারফুটিং এ না নেয়, এবং এটি একটি ভাইরাসের বিরুদ্ধে জিতে আসতে হবে আমাদেরকে, ভাইরাসের পেছনে দৌড়ে লাগবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেই দেশের 80% মানুষকে টিকা দেয়া জরুরি। করোনা মহামারীর ভয়াবহতা কিংবা টিকা ব্যবস্থাপনা সম্পর্কে খেটে খাওয়া মানুষের অধিকাংশেরই স্পষ্ট কোনো ধারণা নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই বিশাল জনগোষ্ঠীকে টিকার আওতায় না আনতে পারলে কঠিন হয়ে পড়বে মূল উদ্দেশ্য বাস্তবায়ন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঈদের জন্য বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে চলমান কঠোর বিধিনিষেধ। চলবে বাস, ট্রেন, লঞ্চ। খুলে দেয়া হবে দোকানপাট, তবে বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর হাটও। 15 থেকে 22 জুলাই পর্যন্ত সময় দিয়ে মঙ্গলবার এমন প্রজ্ঞাপন আসতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে। 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ বহাল করবে সরকার। এহসান জুয়েলের রিপোর্ট। 1 জুলাই থেকে দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ, বন্ধ সব ধরনের অফিস আদালত, দোকানপাট ও শপিং মল। 14 জুলাই মধ্যরাত পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞার আওতায় গোটা দেশ। কোরবানির ঈদে মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয়টি বিবেচনায় নিয়ে গণপরিবহন চালু করে বিধিনিষেধে আসছে 8 দিনের শিথিলতা। তবে এরপর আবারও করোনা পরিস্থিতি বিবেচনায় 14 দিনের জন্য শাটডাউনে যেতে পারে দেশ। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন আসতে যাচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের সময় জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখে আসবে সিদ্ধান্ত। অনেকগুলি ফ্যাক্টর এখানে আছে। এই যে খামারিরা, এই যে তাদের গরু কিংবা যে তাদের পশু যারা যেগুলো এতদিন কোরবানির জন্য তৈরি করেছে, সব দোকান মালিক সমিতি যারা আছে তারা কিন্তু এই 2 ঈদের জন্যই বসে থাকে। তাদের সমস্ত খরচ কিন্তু এই 2 ঈদের সময় হয়। এই সব কিছু চিন্তা ভাবনা করেই সরকার জীবিকা এবং জীবনের তাগিদে যেগুলি প্রয়োজন সেইগুলোর মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা, যার মাধ্যমে পাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এই 8 দিনে স্বাস্থ্যবিধি মেনে 1 আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। ভার্চুয়ালি সরকারি অফিস চালু থাকলেও বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি অফিস। না ওঠানি ভালো, কারণ তো রোগ তো বৃদ্ধি পাচ্ছে, রোগ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। মানুষজন ঈদুল আজহা হবলকে বাড়িতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, রোগটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত ছড়াছড়ি হবে। স্বাস্থ্যবিধিটা মানলে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। তারপর ঈদের পর সরকার চাইলে লকডাউন আরো কঠোর করতে পারে। আমি লকডাউন, কিন্তু সবকিছুই তো চলতেছে, আলটিমেটলি তো কোনো কিছুই বাদ নাই। গার্মেন্টস কারখানায় ঈদের ছুটির ব্যাপারে সরকারি নির্দেশনা মেনে চলা হবে বলে জানিয়েছেন পোশাক শিল্প কারখানা মালিকরা। আমরা মনে করি যে যেখানে আছে সেই জায়গার একটা যেন থাকে, তাহলে এই সংক্রমণটা কম হয়। সরকারের নির্দেশনার উপরেই আমরা সরকারের সাথে আলোচনা করে সেটা ঠিক। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। যে কোনো সময় জারি হবে প্রজ্ঞাপন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে আগামী 17 থেকে 21 জুলাই রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 10টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবে 9টি হাট। গেল বছর কোভিড মহামারীতে বাংলাদেশে আক্রান্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবগুলি উৎসবেই বাধা হয়ে দাঁড়ায় করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই মৃত্যু আর সংক্রমণের নতুন রেকর্ড ভাবিয়ে তুলছে মানুষকে। এরই মধ্যে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার পশু কোরবানি নিয়ে কি হবে তা নিয়ে ছিল উৎকণ্ঠা। সোমবার দুপুরে 2 সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির হাট বসানোর বিষয়ে সিদ্ধান্ত জানায় নগর কর্তৃপক্ষ। উত্তর সিটি কর্পোরেশনে 9টি অস্থায়ী হাট আর গাবতলীর একটি স্থায়ী হাট নিয়ে হবে 10টি পশুর হাট। একটি পশু থেকে আরেকটা পশুর দূরত্ব 6 ফিট রাখতে হবে এবং পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আপনাদেরকে সেখানে রাখতে হবে। অন্যদিকে দক্ষিণে 10টি অস্থায়ী হাট আর একটি স্থায়ী হাট নিয়ে বসছে 11টি হাট। 17 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত কোরবানির পশু কিনতে পারবেন সাধারণ মানুষ। ঈদের দিন সহ 5 দিন আমাদের হাট বসবে, সেই হিসেবে আমরা 17 তারিখ থেকে আমাদের হাটগুলো তাদের বিক্রি কার্যক্রম শুরু করবে। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশু পরিবহন, কোরবানি এবং বাজার ব্যবস্থাপনায় কি পদক্ষেপ নেওয়া হবে সেসব নিয়ে শিগগিরই বিস্তারিত তথ্য জানাবে সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
দেশে করোনায় একদিনের রেকর্ড শনাক্ত হয়েছেন প্রায় 14,000। 24 ঘন্টায় মারা গেছেন 220 জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 64 জন মারা গেছেন। এরপরই খুলনায় মৃত্যু হয়েছে 55 জনের। রোগীর চাপ অব্যাহত থাকায় শয্যা ও আইসিইউ সংকটের মধ্যে হাসপাতালগুলোর বেসামাল অবস্থা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কোনো মতেই থামানো যাচ্ছে না করোনা ভাইরাসের চলমান গতিকে, সে সাথে মৃত্যুর সংখ্যাও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 64 জন, এছাড়া খুলনা বিভাগে 55 জন, চট্টগ্রাম বিভাগে 37 জন, রাজশাহী বিভাগে 23 জন, রংপুর বিভাগে 18 জন, ময়মনসিংহ বিভাগে 13 জন, সিলেট বিভাগে 6 জন এবং বরিশাল বিভাগে 4 জন। রোগীর চাপে বেসামাল হাসপাতালগুলো, শয্যা আর আইসিইউ সংকটে রোগী নিয়ে ছোটাছুটি করে বিপাকে স্বজনরা। অনেক হাসপাতালে বাধ্য হয়ে মেঝেতেই চিকিৎসা সেবা চলছে। জেলা হিসাবে 24 ঘন্টায় সর্বোচ্চ 15 জন করে মারা গেছে খুলনা ও কুমিল্লায়। খুলনায় নমুনা পরীক্ষায় 886 জনের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা 342 জন। শেষ চেষ্টা করেও মাকে বাঁচাতে না পেরে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের সামনেই আহাজারি মেয়ের। গত 24 ঘন্টায় এখানে করোনায় 3 জনের মৃত্যু হয়। রোগীর প্রচন্ড চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, আর সেবা না পাওয়ার অভিযোগ। ডাক্তার আসতে চাইছে না, দ্রুত নার্সের চেষ্টাটুকু আসতে চাইছে না, অনেকক্ষণ পরে আইসা চোখ দেখে বললো যে না নাই। গেল 24 ঘন্টায় করোনায় রাজশাহীতে 3 জন, নাটোরে 7 জন, বগুড়ায় 5 জন মারা গেছেন। এছাড়া ঝিনাইদহে 10, যশোরে 12, কুষ্টিয়ায় 9 ও চুয়াডাঙ্গায় 4 জন মারা গেছেন। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। বরিশালে করোনা পরীক্ষায় জট তৈরি হয়েছে। নমুনা জমা দেওয়ার পর রেজাল্ট পেতে সপ্তাহখানেক লাগছে। এদিকে সক্ষমতার চেয়ে 5 গুণ নমুনা আসায় এই অবস্থা তৈরি হয়েছে বলে জানান ল্যাব প্রধান। করোনা আক্রান্ত ব্যক্তি সময়মতো খবর জানতে না পারায় সংক্রমণও বাড়ছে বলে জানান চিকিৎসকরা। এদিকে আরেকটি নতুন পিসিআর মেশিন এসেছে এবং সেটি স্থাপন হলে এই সমস্যা থাকবে না বলে জানান বিভাগীয় কমিশনার। মাহমুদুর নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। করোনা পরীক্ষার জন্য 2020 সালের 8 এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়। শুরুতে করোনা পরীক্ষার নমুনা আসতো দৈনিক গড়ে 40টি। আস্তে আস্তে এটা বাড়তে থাকে। কিছুদিন আগেও নমুনা ছিল 500 ঘরে। জুলাইয়ে 1 লাফে বেড়ে 1000 ছুঁই করছে। অথচ এখানে পরীক্ষা করা যায় দৈনিক 188টি মাত্র। বাকিগুলো ঢাকায় পাঠানোর কারণে সময় বেশি লাগছে বলে জানান ল্যাব প্রধান। আমরা 2 সাইকেলে টেস্ট করছি, তো টোটালে গিয়ে সময়টা একটু বেশি লেগে যাচ্ছে স্যাম্পল দেওয়া থেকে রিপোর্ট পাওয়ায়। রিপোর্ট দেরিতে জানতে পারায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমেও করোনা দ্রুত ছড়াচ্ছে বলে জানান এই চিকিৎসক। যারা পজিটিভ থাকছে তারা রিপোর্ট না পেয়ে অনেক সময় এমন হচ্ছে, সবাই না, কেউ কেউ হয়তো বা বের হচ্ছে বা অন্যদের সাথে ওপেনলি ঘোরাফেরা করছে, তাদের থেকে ছড়ানোর সম্ভাবনাটা আরো বাড়ছে। এই ল্যাবে নতুন একটি মেশিন এসেছে, সেটি চালু করলে এই সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করছেন বিভাগীয় কমিশনার। ইউনিসেফের যে প্রতিনিধি বরিশাল বিভাগের দায়িত্বে আছেন তাকে নিয়ে আমি মিটিং করেছি। অতি দ্রুত তিনি কেবিনেট এনে দেবেন, এটাকে সচল করবেন। বরিশালে 12 জুলাই পর্যন্ত আরটিপিসিআর ল্যাবে প্রায় 79,000 নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের মধ্যে শুধু ভোলায় আরেকটি পিসিআর ল্যাব আছে। এছাড়া র্যাপিড অ্যান্টিজেন্ট এবং জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে বিভাগের অন্যান্য জেলা ও উপজেলায় করোনা টেস্ট করা হয়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। টাইটানিক জাহাজের জাদুঘর। বিখ্যাত জায়গাটিতে পর্যটকদের ভিড়ে লেগেই থাকে। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। বিনা পারমিটে হজের জন্য যাত্রী নিয়ে মক্কায় প্রবেশ করলে জেল জরিমানা ও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এবারের হজে মুসল্লিদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা নিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। তাদের পরিবহনের জন্য উন্নত মানের 1700 গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এ নিয়ে সৌদি আরবের রিয়াদ থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাব তার কাছে। আরিফ,
ইমদাদ, আপনাকে ধন্যবাদ। ইমদাদ, আপনি জানেন যে আসলে ঠিক হাতে গোনা আর 5টি দিন পরেই কিন্তু পবিত্র হজের যেই আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হচ্ছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। আপনি জানেন যে আসলে মুসলিম বিশ্বের সবচাইতে বড় যে ধর্মীয় উৎসব পবিত্র হজ, এটি পালনের জন্য কিন্তু আসলে প্রতি বছর এক ধরনের সাজ রব থাকতো, যেটি কিন্তু গত বছর থেকে করোনার যে মহামারী শুরু হয়েছে ঠিক তারপর থেকেই কিন্তু এই হজের যে চিত্র সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা গত বছর খুব স্বল্প সংখ্যক মুসল্লির অংশগ্রহণে পবিত্র হজ পালিত হতে দেখেছি। এই বছর তার থেকে একটুখানি ব্যতিক্রম, অর্থাৎ সৌদি সরকার এবারও যেই বাধ্যবাধকতা অর্থাৎ হজ নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল শুরুতে বহির্বিশ্ব থেকে মুসল্লি আসার থেকে শুরু করে সব কিছু নিয়ে তাদের এক ধরনের কর্ম পরিকল্পনা ছিল, কিন্তু একটা পর্যায়ে যখন করোনা যে দ্বিতীয় ঢেউ অর্থাৎ যে দ্বিতীয় ধাক্কাটি এসে লেগেছে পুরো বিশ্বে, তো ঠিক সে কারণে কিন্তু আবারও তাদের যে পরিকল্পনা এবং সিদ্ধান্ত সেটি কিন্তু পরিবর্তন করেই কিন্তু সবশেষ যে সিদ্ধান্তটি এসেছে শুধুমাত্র এই সৌদি আরবের আভ্যন্তরীণ যে মুসল্লি তাদেরকে নিয়ে এবছরের যে পবিত্র হজ সেটি অংশগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র সৌভাগ্যবান 60,000 মুসল্লি এই বছরের হজে অংশ নিতে পারবেন বলে সৌদি সরকার ঘোষণা দিয়েছে। আপনি জানেন যে আসলে এই ঘোষণার পরপরই কয়েকটি ধাপ অতিক্রম করেই কিন্তু সৌভাগ্যবান যারা তারা নির্বাচিত হয়েছেন। প্রায় 5.5 লাখের অধিক হজের আগ্রহী অনলাইনে নিবন্ধন করেছেন পবিত্র হজে অংশ নেবেন বলে, এবং তাদের মধ্য থেকে বাছাই করা যে সমস্ত মুসল্লি অর্থাৎ এই সৌদি সরকার তাদের যে নিজস্ব যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে এই বাছাই প্রক্রিয়াটা শেষ করেছেন এবং সেক্ষেত্রেও বেশ কিছু শর্ত ছিল, যাদের শারীরিক কোনো সমস্যা থাকবে তারা যেতে পারবেন না, অর্থাৎ শর্ত পূরণ সাপেক্ষেই কিন্তু এই যে 60,000 সেটি নির্বাচিত হয়েছে। আপনি জানেন যে নির্বাচিতদেরকে শুরুতেই যাদের 1 ডোজ টিকা নেওয়া ছিল তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল 2য় ডোজ অনতিবিলম্বে সংগ্রহ করার জন্য, তো সেক্ষেত্রে 2য় ডোজও কিন্তু সংগ্রহ করা হয়ে গেছে সব ধরনের সকল মুসল্লিদের যারা নির্বাচিত হয়েছেন। এবং সবশেষ আমরা যেমনটি জানি যে আসলে হজের আগ মুহূর্তে হজ পরিচালনার জন্য সৌদি সরকার বেশ কিছু কঠোর এবং কঠিন সিদ্ধান্ত নেয়, তার মধ্যে অন্যতম যে সিকিউরিটি ব্যবস্থা অর্থাৎ হাজিদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, হাজিরা যাতে কোনো ধরনের সমস্যা না পড়েন সেই দিক লক্ষ্য রেখে তাদের জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয় হজের যে স্থানগুলো সেখানে, যেমন আপনার আরাফা, মিনা, মুজদালিফা এই সমস্ত স্থানে যেহেতু হাজিরা হজের সময় থাকবেন এবং এখানে থেকে ইবাদত বন্দেগী করবেন তাদের জন্য সব ধরনের সুব্যবস্থা এখানে করা হয়। আপনি জানেন যে প্রায় লক্ষাধিক কর্মী নিয়োগ করা হয় যারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ওখানে উপস্থিত থাকেন এবং তারা সেই ক্ষেত্রে হাজিদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, হাজিদের প্রতিদিনের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেখানে কিন্তু মজুদ রাখা হয়। আপনি জানেন যে আসলে বিগত সময়ে এরকম বেশ কিছু সমস্যা হাজিদের হয়েছিল, যার কারণে কিন্তু সৌদি সরকার খুবই কঠোর এবং কঠিনভাবে প্রত্যেকটা জিনিসে যাতে কোনো ধরনের কমতি না থাকে এই বিষয়গুলোকে লক্ষ্য রেখেই কিন্তু সবগুলি কাজ করে। সবশেষ যে তথ্যটি আপনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন যে হাজিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি তাদের যারা অনধিকারভাবে প্রবেশ করবেন যে 60,000 নির্দিষ্ট সংখ্যক, এই সংখ্যার বাইরে কেউ যদি প্রবেশ করতে চান তাদের জন্য বিপুল অঙ্কের জরিমানা বিধান করা হয়েছে এবং সবশেষ হাজিদেরকে পরিবহন করবে। আপনি জানেন যে আসলে এই দেশে অনেকেই চেষ্টা করে যে পবিত্র হজের সময় বিভিন্নভাবে অর্থাৎ পাহাড় দিয়ে বা গাড়ি চড়ে বা কোনো না কোনোভাবেই হজের ময়দানে উপস্থিত হতে, তো সেই ক্ষেত্রেও সৌদি সরকার এটি নিয়ে খুব কঠোর এবং কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে কোনো পরিবহন ব্যবস্থায় যদি কেউ এরকম প্রবেশের চেষ্টা করে সেই ক্ষেত্রে সেই পরিবহন মালিক অথবা সেই পরিবহন সাথে যে জড়িত থাকবে তাকে শাস্তির আওতায় আনা হবে এবং সেই ক্ষেত্রে তার জন্য বিভিন্ন ধরনের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আপনি জানেন যে আসলে এই বছরের যে হাজি যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য সৌদি সরকার বেশ ভালো একটি উদ্যোগ নিয়েছে, অর্থাৎ তারা প্রায় 8টি কোম্পানির মাধ্যমে অর্থাৎ 8টি পরিবহন সংস্থার মাধ্যমে কিন্তু প্রায়
1700 বাস তারা নির্ধারণ করেছে, যেগুলো আপনি জানেন যে খুবই উন্নত মানের। এবং আরেকটি বিষয় এটার সাথে সংযুক্ত করা হয়েছে, এই বছরের পবিত্র হজে অংশ নেয় হাজিদের জন্য, অর্থাৎ তাদেরকে পরিবহন করবে যে বাসগুলো, সেগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তির আওতায় থাকবে, অর্থাৎ এই বাসগুলোতে যাতে কোনো ধরনের সমস্যা বা বিঘ্ন সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে এইসব বিবেচনা করেই কিন্তু এই সমস্ত বাস, অর্থাৎ উন্নত প্রযুক্তি সম্পন্ন যে বাসগুলি আছে সেগুলি কিন্তু নামানো হবে। প্রায় 1700 বাসকে নির্ধারণ করা হয়েছে, যারা নির্বাচিত হাজি তাদেরকে পুরো সৌদি আরবে যে যেখান থেকে সিলেক্টেড হয়েছেন সেখান থেকে নেওয়ার জন্য বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে কিন্তু তারা পবিত্র হজের জন্য অংশ নেবেন ও পবিত্র হজের মাঠে উপস্থিত হবেন। আপনি জানেন যে আসলে হজের যেই বিগত দিনের ইতিহাস, প্রায় 25 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি কিন্তু প্রতি বছর এই হজের সময় হজে এসে উপস্থিত হতেন। সেক্ষেত্রে একটি বড় অংশ কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আসতেন। সেক্ষেত্রে গত বছর এবং এবছর কিন্তু আসলে বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্যান্য দেশ থেকে কোনো একজন মুসল্লিও কিন্তু আসার সুযোগ পাচ্ছেন না। এবং হয়তো বা আগামী দিনে যেই পরিস্থিতি সেটি যদি স্বাভাবিক রূপে ফিরে আসে, এই করোনা মহামারী যদি একেবারেই চলে যায় বা একেবারে নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে হয়তো বা সেই সুযোগটি আবার উন্মুক্ত হবে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এখানে এসে উপস্থিত হতে পারবেন এবং তারাও হজে অংশ নিতে পারবেন। আপনি জানেন যে এবছরের যে হাজিরা অংশ নেবেন সেক্ষেত্রে তাদের হাতে আর মাত্র 5 দিন সময় আছে, অর্থাৎ 5 দিন পরেই কিন্তু মূল আনুষ্ঠানিক কার্যক্রম পবিত্র হজে সেটি শুরু হবে। এবং সেই ক্ষেত্রে হাজিরা এখানে যে ধারাবাহিক কার্যক্রমগুলো, অর্থাৎ তারা প্রথমেই কিন্তু মক্কায় গিয়ে তারা প্রথম অবস্থায় ওমরা পালন করবেন এবং ওমরা পালন শেষেই কিন্তু যখন তারা মিনা অবস্থান করবেন এবং মিনা অবস্থানের মধ্য দিয়েই কিন্তু হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে মিনার পরদিন অর্থাৎ 8ই জিলহজ রাত্রি যাপনের পরে 9ই জিলহজ আরাফার ময়দানে উপস্থিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানগণ তাদের যেই আল্লাহর কাছে তাদের যেই সাহায্য, যে চাওয়া, সে চাওয়া পাওয়া নিয়ে তারা আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। এবং একটা পর্যায়ে আপনি জানেন যে নির্দিষ্ট সময় পার হলে সে আরাফার ময়দান থেকে মুজদালিফায় ফিরে আসেন এবং মুজদালিফা থেকে শেষ পর্যন্ত আবারও সে মিনায় এসে অবস্থান করেন। ঠিক এভাবে যে ধারাবাহিক কার্যক্রমগুলো সেগুলো কিন্তু পরিচালিত হয়। তবে সেক্ষেত্রে বিগত সময়ে অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যখন মুসল্লিরা আসতেন তখন বেশ কিছু সিদ্ধান্ত থাকতো, অর্থাৎ ভলেন্টিয়ার থাকতো। এবছর শুধুমাত্র সৌদি আরবের নির্দিষ্ট সংখ্যক যেহেতু মুসল্লি, তাদের জন্য এই ধরনের খুব ভালো ব্যবস্থা রাখা হয়েছে, তাদের তালিমের জন্য এবং তাদের হজ পরিচালনার জন্য খুব ভালো ব্যবস্থাপনা রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো ইমদাদ, আসলে এই ছিল আমার কাছে পবিত্র হজ নিয়ে রিয়াদ থেকে সব শেষ। রিয়াদ থেকে সহকর্মী আরিফুর রহমান। যুক্তরাজ্যের মানবাধিকার রিপোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী বলায় আপত্তি জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে চিঠি পাঠাবে বাংলাদেশ। সরকারের 2 মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশ সম্পর্কে ভুল তথ্য পরিবেশন গ্রহণযোগ্য হতে পারে না। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতর 2020 সালে মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্ট প্রকাশ করে। এখানে বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে বলা হয়, তাকে হাউস অ্যারেস্ট বা গৃহবন্দী করে রাখা হয়েছে। এ ধরনের বানোয়াট তথ্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেলকে রোববার ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে জানানো হয়, দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, সে কারাভোগ করে আসছিল। বেগম জিয়ার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তার বয়স এবং অসুস্থতা বিবেচনা করে গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার, যাতে সে নিজ বাসায় চিকিৎসা নিতে পারে। এই মুক্তির মেয়াদ 6 মাস থাকলেও পরবর্তীতে তা 2 দফায় বাড়ানো হয়। এ বিষয়ে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, কোনো দেশের সম্পর্কে ভুল তথ্য পরিবেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শি ইজ নট হাউস অ্যারেস্ট, তাদের তথ্যটা নির্ভুল না এবং তারা দুঃখের বিষয় যে তারা মাতব্বরি করে, বানোয়াট দেওয়া হয়, তাহলে এটা কিন্তু মোটেই কাজে না। এটা তখন মনে হবে যে ইট ইজ সাম বিশেষ উদ্দেশ্য প্রণীতভাবে করেছে। So this is not good. They should see their own face first. তারপরে মাতব্বরিত বললে ভালো। তিনি স্বীকার করেছেন যে তাদের রিপোর্টগুলো তথ্য নির্ভর হওয়া উচিত এবং হি ওয়াজ অ্যালং উইথ, এবং সেটা তিনারা তার হেডকোয়ার্টারে জানাবেন বলেছেন।
এদিকে মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ অংশের ভুল ও বানোয়াট তথ্যের প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। ওনার মুভমেন্টে বাংলাদেশের ভিতরে কোনো প্রতিবন্ধকতা নাই, তারপরেও তারা এই কথা লিখেছে, তো সেটা আপত্তি করে আমি লিখবো আর প্রতিবাদ করবো। আমি ব্রিটিশ হাউস অফ কমন্সের স্পিকারকে চিঠি পাঠাবো। বিশেষ বিবেচনায় বেগম খালেদা জিয়ার মুক্তির পর 16 মাস তিনি কারাভোগের বাইরে রয়েছেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জরিমানা করছি, জেল দিচ্ছি, এখন মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা মাইকিং করেছি, আমরা সম্মানিত কাউন্সিলরদের বিষয়ে জানিয়েছি এবং আমরা গণসচেতনের জন্য বিভিন্ন প্রচার মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। করোনার মধ্যে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। মশাবাহিত রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিটি মেয়রদের পাশাপাশি অংশ নেন ওয়াসা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরাও। বাড়িধারা ডিওএইচএস থেকে বলছে আমাদেরকে স্প্রে হয় না, স্প্রে করেন। মহাখালী ডিওএইচএস থেকে বলছে আমাদেরকে স্প্রে করা হয় না, স্প্রে করেন। এপ্রিল থেকে এই যাবৎকাল আমরা 22,61,700 টাকা জরিমানা করেছি 126টি মামলার মাধ্যমে। পূর্ত মন্ত্রণালয়ে বেশ কিছু আবাসন আছে যেগুলোতে অথবা আপনার অফিস এলাকা আছে যেগুলোতে আমাদেরকে আরেকটু গুরুত্বের সহিত দায়িত্ব পালন করার ব্যবস্থা করতে হবে। রাজধানীতে এই মুহূর্তে সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন 190 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনায় আয় কমে যাওয়া মানুষের কাছে টিসিবির পণ্য যেন সোনার হরিণ। লাইনে দীর্ঘ অপেক্ষার পর অনেককেই ফিরতে হয় খালি হাতে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন আরও বেশি মানুষকে এই সেবার আওতায় আনা উচিত। বড় অঙ্কের ভর্তুকি দেওয়ার পরও বাণিজ্য মন্ত্রণালয় বলছে আগামী মাস থেকেই বাড়ছে টিসিবির বিক্রি কার্যক্রম। কামরুল হাসান সবুজের রিপোর্টে বিস্তারিত। টিসিবির ট্রাক আসেনি, এসেছে মানুষ। অপেক্ষা যত দীর্ঘই হোক না কেন সুলভ মূল্যের তেল, চিনি ও মসুর ডাল নিয়েই ঘরে ফিরতে চান তারা। টিসিবির পণ্য কখন আসবে তাই অপেক্ষায় আছে। সংসার যেমন আয় এমন ব্যয় করতে হবে। অনেক সাশ্রয়ী পাওয়া যায় বলে ঘন্টার পর ঘন্টা হলো আমরা এখানে এসে ওয়েট করি। রাজধানী ঘুরে দেখা গেল এবার প্রায় সবখানেই ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রির 3 ঘন্টার মধ্যেই শেষ। কারণ বাজার দরের চেয়ে 180 টাকা কমে 5 লিটার সয়াবিন, 20 টাকা ও 15 টাকা কমে মিলছে 1 কেজি করে ডাল, চিনি। ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে পাই চলতেছে। আমরা যে সব পরিমাণ মানুষ দাঁড়াই, অর্ধেক লোক পার হইতে হইতে তেল শেষ বা চিনি শেষ। তথ্য বলছে এবারের কার্যক্রম চালাতে সরকারি এ বিপণন সংস্থাটিকে প্রতিদিন ভর্তুকি দিতে হচ্ছে তেল বাবদ গড়ে 1,53 লাখ টাকা এবং ডালচিনিতে 71 লাখ টাকা। বিপরীতে 450 ট্রাকে সর্বোচ্চ বরাদ্দ ধরলেও দেশব্যাপী 2 লাখ মানুষও পাচ্ছে না টিসিবির ডাল, তেল, চিনি। করোনাকালে দরিদ্র মানুষের সংখ্যা যখন দিন দিন বাড়ছে, সেখানে দ্রুত এমন কার্যক্রমের পরিসর বাড়ানোর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। এই ধরনের সাপোর্ট যত বেশি সংখ্যক লোককে আরো বেশি পরিমাণে যদি দেওয়া সম্ভব হয় দেওয়া উচিত। মোটেও চিন্তা করা উচিত না যে আমাদের ট্যাক্সের টাকা থেকে কত টাকা ভর্তুকি আমরা দিচ্ছি। সত্যিকার অর্থে এইসব জায়গায় তো ভর্তুকি যাওয়া উচিত। জীবন বাঁচানোর থেকে বড় মিশন আর সরকারের কিছু নাই। পরিস্থিতি বিবেচনায় আরও কিছু পণ্য যুক্ত করা এবং বরাদ্দের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন বাণিজ্য সচিব। ঈদের পরবর্তীতে যে স্লটে এই বিপণনে যাব তখন আরো বেশি পণ্য বাজারজাত করার পরিকল্পনা আমাদের আছে। কোন পদ্ধতিতে এই কার্যক্রম চালালে ভর্তুকি কমিয়ে সেবার আওতা আরও বাড়ানো সম্ভব তা নিয়েও কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে পর্যাপ্ত ক্রেতা না থাকায় প্রতিদিনই মশলার দাম কমছে। চাহিদার চেয়ে বেশি আমদানির কারণে এবার জিরা, দারুচিনি, এলাচের মতো অভিজাত মশলার দামও সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। তবে ঈদের ঠিক আগ মুহূর্তে কন্টেইনার সংকটের অজুহাতে মশলার দাম বাড়ানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মশলার বাজার পুরোপুরি আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের বুকিং রেটেই দর নির্ধারণ হয়। এখানে সাধারণত কোরবানির ঈদের আগে বুকিং রেট না বাড়লেও নানা অজুহাতে দাম বাড়ানো হতো ইচ্ছে মতো। কিন্তু এবার করোনার কারণে লকডাউন যেন মশলার বাজারের পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছে। করোনার কারণে বেচা কিনা তেমন একটা নাই, স্থবিরতা, মাল ওইভাবে যাচ্ছে না, যে কারণে মশলা বাজারটা আমরা আসলে অনেকটা ডাউন পজিশনে আছি। বর্তমানে শুধুমাত্র লবঙ্গ ছাড়া বাকি সব মশলার দাম পাইকারি পর্যায়ে কমছে। কেজি প্রতি দারুচিনি 310 টাকা, এলাচ 2000 টাকা, জিরা 260 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি আটকে যাওয়ার অজুহাতে কেজিতে 100 টাকা বেড়ে 950 টাকা দরে বিক্রি হচ্ছে লবঙ্গ। শুধু লবঙ্গটা একটু
20-50 টাকা বাড়ছে। মানে যেটা আছে সেটা চেয়ে কোনো উদ্যোগতি হওয়ার কারণ নেই, যেহেতু ডিমান্ডটা কম এবং পর্যাপ্ত মাল পরিমাণ স্টক আছে। দেশে প্রতি বছর 22 থেকে 25 হাজার মেট্রিক টন জিরা, 7,000 মেট্রিক টন এলাচ, 700 থেকে 800 মেট্রিক টন লবঙ্গ, 30,000 মেট্রিক টন দারুচিনি এবং 2,500 মেট্রিক টন গোলমরিচের চাহিদা রয়েছে। থার্ড কান্ট্রি হিসেবে ভারত থেকে জিরাসহ আরও কিছু মশলা স্থলবন্দর দিয়ে আমদানি করা হলো গুয়েতেমালা থেকে এলাচ, চীন, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম থেকে দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচ আমদানি করা হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। 3 মাস ধরে কোনো ট্রান্সশিপমেন্ট হচ্ছে না সিঙ্গাপুর থেকে, ওই কন্টেনার মাল তো আমাদের হাতে মাল নেই, সেই জন্য না থাকার কারণে যারা সেকেন্ড আমাদের থেকে যারা ফার্স্ট পার্টি থেকে নিয়ে যায় ওরা হয়তো কিছু ব্যবসা করার জন্য যারা সেকেন্ড পার্টি যেত ওরাই কিছু দাম বাড়িয়ে। তবে কয়েক বছর আগেও ঈদকে সামনে রেখে চোরাচালান হয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে মশলা বাংলাদেশেও আসলো সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে এখন তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন ভোরের সময়। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। নাটোরে কমে এসেছে লেবুর দাম। 1 মাস আগেও প্রতি পিস লেবু 5 থেকে 6 টাকা করে বিক্রি করা হলেও এখন বিক্রি হচ্ছে 60 পয়সা থেকে 80 পয়সায়। লেবুর বর্তমান দামে লোকসান গুনছেন বলে দাবি বাগান মালিকদের। এ বিষয়ে জানাতে নাটোর সদর উপজেলার ডাল সড়কে লেবু বাগানে রয়েছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাব তার কাছে। মামুন। ধন্যবাদ ইমদাদ। যে বিষয়টি বলছিলেন, নাটোরের হাট বাজারগুলোতে সব জায়গাতেই লেবুর দাম কমে এসেছে। বিশেষ করে সর্বোচ্চ ভালো মানের বড় মাপের লেবুগুলো কিন্তু সর্বোচ্চ এখানে 80 পয়সা করে কৃষকরা বিক্রি করতে পারছেন। 1 মাস আগেও, যেটি রমজান মাসের পরেও, এখানে লেবুর দাম যেখানে 5 থেকে 6 টাকা পিস বাগান থেকে কিনে নিয়ে যাওয়া হলেও এখন কিন্তু সেই দাম পাচ্ছেন না কৃষকরা। সেই বিষয়ে কৃষকরা যেটি বলছেন যে তারা বড় ধরনের হতাশার মধ্যে পড়েছেন। বিশেষ করে লেবুর এই বর্ষার মৌসুমের শুরুতে উৎপাদনটা কিছু বাড়ায় লেবুর দাম একেবারেই কমে এসেছে। হতাশা দেখা দিয়েছে যে মাত্র 1 মাসের ব্যবধানের মধ্যে তারা কিন্তু দাম না পেয়ে এবার বলছেন তারা লোকসানের মধ্যে পড়বেন। এ বিষয়ে জানতে এখানে আমি আছি, এখানে বাগান মালিক সেলিম রেজা রয়েছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকে জানতে চাইবো লেবুর কি পরিস্থিতি এবং কি দামে তারা বাজারে বিক্রি করছেন। ধন্যবাদ। আসলে এখন হচ্ছে লেবুর পিক টাইম, মানে পর্যাপ্ত লেবু বাগানে ধরে আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হাজার হাজার লেবু। তো মূলত আসলে এই সময় লেবুর দামটা আসলে বরাবরই কম থাকে। এবারে বাজারটা কিন্তু অকল্পনীয় কম, মানে এমন কম যেটা বলা যাবে না। মানে বস্তা চুক্তি লেবু আমাদের বিক্রি করতেছে, তাতে আমাদের 40 পয়সা থেকে সর্বোচ্চ 60 পয়সা বিক্রি হচ্ছে। তাতে 1 বস্তা লেবু কিনছে তারা 500 থেকে 600 টাকা। ওই বস্তাতে প্রায় 1000 থেকে 1500 লেবু থাকে, তাতে 50 পয়সা থেকে 60 পয়সা দাম হয়। আমরা চিন্তা করেছি যে এই সময় এই লেবুগুলো আমরা আসলে প্রুনিং করে কমিয়ে দিচ্ছি। আমরা কমিয়ে দিচ্ছি যে লেবু কম হলে পরবর্তীতে আগামী 1 মাসের মধ্যে নতুন মুকুল আসবে। আগামী অক্টোবর নভেম্বর থেকে আমরা শুরু করে আবার আগামী রমজান মাস পর্যন্ত বিক্রি করবো। তখন হয়তো আবার বিগত সময় যেন আমরা দাম পেয়েছি 5 টাকা 10 টাকা পার পিস, এই হিসাবে লেবু আমরা উৎপাদনের দিকে এগিয়ে যাবো নতুন কলা কৌশল নিয়ে আর কি। বাজার ব্যবস্থার বিষয়ে আপনাদের কোনো পরামর্শ রয়েছে কিনা? জি, আমাদের বাজার ব্যবস্থা আসলে লেবুর এখন সংরক্ষণের ব্যবস্থা নেই। লেবু যদি সংরক্ষণ করা যেত তাহলে এখনকার লেবুগুলো কিন্তু আমরা এত কম দামে বিক্রি করতাম না, স্টোর করে রেখে দিতাম। বিপণনের যে বিষয়টা, এখন লকডাউনের কারণে কিন্তু আমরা পরিবহন সংকটে আছি। আবার এই লেবুগুলো বাজারজাত করে বা হকার নেই যারা লেবু মূলত বিক্রি করে, ফুটপাতের দোকান কম, ক্রেতাও কম, বাজারে মানুষের আনাগোনা কম। আপনারা জানেন বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমরা মানে একটা বিপদগ্রস্ত। ধন্যবাদ। যে বিষয়টি বলছিলেন বাগান মালিক সেলিম রেজা, সেই তাদের বর্তমান বাজার দাম এবং পরিস্থিতি নিয়ে সেটি তিনি জানাচ্ছিলেন। একটি বিষয় যেটি আমরা বলতে পারি, গত বছর করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু লেবুর দাম বৃদ্ধি পায় এবং চাহিদা বৃদ্ধি পায়। বিশেষ করে করোনা প্রতিরোধে ভিটামিন সি জাতীয় খাবারের উপর জোর দেওয়া হলে লেবুর চাহিদা বেড়ে যাওয়া 8 থেকে 10 টাকা পর্যন্ত গত বছর হয়েছে, কিন্তু এবছর সেই দাম কিন্তু কৃষকরা বা বাগান মালিকরা তারা পাননি। তারা যেটি বলছেন যে এবছর রমজান মাসের পর করোনার প্রভাব শুরু হওয়ার পরে 5 থেকে 6 টাকা পর্যন্ত বাগান থেকে তারা লেবু বিক্রি করতে পারলেও বর্ষা মৌসুমে কিন্তু লেবুর চাহিদা অতিরিক্ত, লেবুর উৎপাদন বেড়েছে। এই প্রেক্ষিতে লকডাউনের কারণে
ক্রেতা না থাকার কারণে লেবুর এবার সর্বোচ্চ ধস নেমেছে বলে যে বাগান মালিকরা জানিলেন। যে বিষয়টি আমি জানাতে পারি, কৃষি বিভাগ যে বলেছে চলতি বছর প্রায় 225 হেক্টর জমিতে 2200 মেট্রিক টন লেবুর উৎপাদন এই বর্ষা মৌসুমে আশা করছে কৃষি বিভাগ, যেটি এবার উৎপাদনও জেলার সর্বোচ্চ পর্যায়ে। গত বছরের অতিরিক্ত দাম পাওয়ার পরে কৃষকরা আশা করেছিলেন এবারও সেই দাম পাবেন এবং সেই দাম পাওয়ার আশায় এবার প্রায় 80 হেক্টর জমিতে জেলায় লেবুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের থেকে প্রায় 400 মেট্রিক টন অতিরিক্ত লেবু উৎপাদন হয়েছে বলে কৃষি বিভাগ যেটি জানিয়েছেন। এই দামের পরিস্থিতি বা এই অবস্থা থাকলে কৃষকরা কিন্তু হতাশার মধ্যে পড়বেন। তারা যেটুকু আশা করছেন যে আগামীতে লকডাউন আর দুদিন পরে উঠে গেলে সামনে ঈদ এবং লেবুর চাহিদা বৃদ্ধি পেলে তারা হয়তো কিছুটা দাম বৃদ্ধি পাবেন এবং এই বৃদ্ধি পাওয়াতে তারা হয়তো লোকসান পুষে উঠবেন। তবে এখানে যে লেবু ব্যবসায়ীরা এসেছেন লেবু কিনতে, তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগে যে চাহিদা ছিল সেই চাহিদা কিন্তু না থাকার কারণে তারা কিন্তু বাইরের জেলাতে অতিরিক্ত দামে লেবু বিক্রি করতে পারছে না, এর ফলে তারা কম দামে লেবু কিনতে বাধ্য হচ্ছেন। তো ইমদাদ, এই ছিল আমার কাছে এই ছিল লেবুর সর্বশেষ পরিস্থিতি। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ডাল সড়কের লেবুল বাগান থেকে সহকর্মী আল মামুন। 1 লাখ টাকা মূল্যমানের জাল নোট তৈরিতে খরচ মাত্র 4,000 টাকা, পাইকারি পর্যায়ে বিক্রি হয় 15,000 টাকায়। কয়েক হাত ঘুরে ভোক্তা পর্যায়ে গিয়ে হয়ে যায় পুরো 1 লাখ টাকা। রাজধানীর ভাটারায় জাল নোট তৈরির পর সারা দেশে ছড়িয়ে দিত রহিম ফাতেমা দম্পতি। কারখানায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে 1 কোটি টাকার জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রটির। খাটের নিচে বসানো হয়েছে কম্পিউটার, সঙ্গে যুক্ত করা হয়েছে প্রিন্টার। তাতে চাপ দিতেই বেরিয়ে আসছে 1000 ও 500 টাকার চকচকে নোট, তবে সবই জাল। রাজধানীর ভাটারার নূরের চালা এলাকায় বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করতেন রহিম ফাতেমা দম্পতি। 1 নয় 2 নয়, দীর্ঘ 10 বছর ধরে তারা অপরাধের সঙ্গে যুক্ত। সারা দেশে জাল টাকা ছড়িয়ে দিতে তাদের রয়েছে ডিলার। কোরবানি ঈদ উপলক্ষে কয়েক কোটি টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। 2010 সালে আসার পরে আমি প্রথমত লোকের কাছ থেকে কিনে নিয়ে দোকানে দোকানে ভাঙাইতাম। কাজটা যখন শিখি আমি নিজে আলাদাভাবে কাজ করি। যখন আমি দোকানে ভাঙাইতাম তখন আমি অ্যারেস্ট হয়েছিলাম 2 বার। উনি করে, আমি ঘরে রান্না বাড়া করি, একটু আগাই টাগাই দিয়েই। অভিযান চালিয়ে 43 লাখ জাল টাকা ও টাকা তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে পুলিশ। কুরবানি ঈদ সহ অন্যান্য জায়গায় যেহেতু এই মুহূর্তে প্রচুর কাঁচা টাকার ক্রয় বিক্রয় হয়, তো সেটাকেই আসলে টার্গেট করে তারা বাজারে জাল টাকা ছড়িয়ে দেয়। এই দম্পতি এর আগেও জাল টাকা তৈরি করতে গিয়ে একাধিকবার গ্রেফতার হয়েছিল। পুলিশ বলছে তারা যেন সহজে জামিনে বের হতে না পারেন, সেজন্য নতুন আইন দরকার। একটা নতুন আইন ফ্রেম হওয়ার কথা, যেখানে জাল টাকার জন্য শ্রেণীবিন্যাস করা আছে, কাদের কিভাবে সাজা হবে এবং কাদেরকে কিভাবে আটক করা হতে যাবে। কোরবানির পশুর হাটে নগদ টাকা লেনদেনে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। হিলির রিকশা চালক মাহফুজার রহমান অভাবী সংসারে রিকশা থেকে উপার্জিত টাকা জমিয়ে স্বামী স্ত্রী গড়ে তুলেছেন হাঁসের খামার। বর্তমানে তার খামারে রয়েছে 3,500-এরও বেশি হাঁস। প্রতি 2 মাস পর পর 2 লক্ষ টাকা আয় হয় তার খামার থেকে। তাদের সাফল্যের বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাব তার কাছে। শফিক, ধন্যবাদ ইমদাদ। মানুষের ভাগ্যর পরিবর্তন কখন ঘটবে এটা কিন্তু আসলে কেউ বলতে পারে না। আমি বর্তমানে যেখানে আছি একটা হাঁসের খামারে, মাহফুজার রহমান নামের একজন রিক্সা চালক। আসলে সে রিক্সা চালাতে গিয়ে তার দিন রিক্সা চালা যে অর্থ পেত সে টাকা দিয়ে তার দিন খুব কষ্টে যেত, তার দিন খুব কষ্টে যেত। তো আসলে মাহফুজার রহমান একসময় রিক্সা চালিয়ে যে টাকা রোজগার করতো সেই টাকা কিন্তু দিয়ে তার সংসার ঠিকমতো চলতো না। তার প্রতিদিন যে কামাই হতো সে টাকা দিয়ে তার বিবিকে কিন্তু এই টাকাগুলি দিয়ে কি সে জমা রাখতো। সে জমা টাকা দিয়ে কিন্তু সে বর্তমানে সে একটা হাঁসের খামার করেছে। সে মাহফুজার রহমান, তার স্ত্রী হালিমা বেগম। তো বর্তমানে যে হাঁসের খামার করে তাদের বেশ একটা ভাগ্যর পরিবর্তন ঘটেছে, যেটা এলাকার মধ্যে
হাঁসের যে তার সফলতা, তার কষ্টের সংসারে যে এত সুখ, এটা কিন্তু মানুষের মাঝখানে কিন্তু একটা ব্যাপক একটা সাড়া দিয়েছে যে মানুষ চেষ্টা করলে যে আসলে তার পরিবর্তন করে, এটাই তার একটা ব্যতিক্রম। তো আমি এখানে এসে জিজ্ঞেস করে যেটা জানলাম, একদিনের বাচ্চা বগুড়া বিভিন্ন হাঁসারি থেকে এনে কিনে নিয়ে এসে 20 টাকা দিয়ে এসে হাঁসটা এখানে 45 দিনের মধ্যে তার ওজন দাঁড়ায় প্রায় 2 কেজি মতো। তো বর্তমানে একটা চালান পিসে সে জানিয়েছেন যে প্রায় 4500 হাঁস। সে 4500 হাঁস কিন্তু খরচ বাদ দিয়ে কিন্তু 2 মাস পর পর তার কিন্তু 1.5 থেকে 2 লক্ষ টাকা লাভ হয়, এমনটা তিনি জানিয়েছেন। বর্তমানে আমি এখন একটু কথা বলবো যে এখানকার যে হালিমা বেগম, তারকে জানতে চাইবো যে আপনি কিভাবে, আপনি একটু বলবেন যে কিভাবে হাঁসি খামারটা করলেন, আপনি যদি বলবেন আপনি। তখন আমরা দুজনের পরামর্শ করলাম যে একটা রিক্সা নিই, রিক্সা ভাড়া রিক্সা নিয়ে হিলিং বন্দরে চালায় 20-30 কিলো যাতায়াত করে। আমার স্বামী অসুস্থ হওয়ার কারণে এই চালাতে পারে না। ওই টাকাটা আমি কিছু ব্যাংকে রাখি, মেয়েকে লেখাপড়া করার কষ্ট হয়। তখন আমি সেলাই মেশিন কিনি, সেলাই মেশিন চালাই, পাড়াও ছেলে মেয়েকে প্রাইভেট করে সেই টাকা আমি আমার রেজাল্ট ভালো করে বিক্রি পাইল। ওই টাকা আমি আবার রিক্সা চালাই, ওই টাকা সেলাইয়ের টাকা কিছু খাই, আবার কিছু টাকা ব্যাংকে জমা রাখার পর এরপরে কিছুদিন কষ্ট করতে আমি একদিন দেখি কিছু টাকা আমার জমা হয়েছে। তো স্বামীর সঙ্গে আলাপ করলাম, দুজন মিলে এখন এই টাকা দিয়ে কী করা যায়। তখন পরামর্শ নিলাম যে হাঁস কিনা, একটা বাচ্চা নেই, আমি 50টা বাচ্চা নিলাম, 20 থেকে 22 টাকা কিলো। এই 50টা হাঁস লালন পালন দুজন করি, অনেক কষ্টে পালন করি। আমি নিজের সন্তানের মতো হাতে রাখছি, তো এমদাদ আসলে শুনতে পাচ্ছিলেন যে হালিমা বেগম যেমনটা বলছিলেন যে তার যে কষ্টের সংসার, সে যে আসলে কষ্ট করে বিভিন্নভাবে সে কিন্তু প্রথমে 50টা হাঁস পালন করে, 50টা হাঁস থেকে সে আস্তে আস্তে বর্তমানে সে 4500 হাঁস কিন্তু 2 মাস পর পর সে বিক্রি করে থাকে। বর্তমানে হাঁস একবার চালান তুললে কিন্তু সে 1.5 থেকে 2 লাখ টাকা সে বিক্রি করে বেশ লাভবান। এখানে তিনি জানিয়েছেন যে হাঁসগুলি বিক্রি করতে বাইরে যেতে হয় না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা এসে কিন্তু হাঁসগুলি কিন্তু নিয়ে যায়। এবং এইটা কিন্তু সে জানিয়েছেন যে বর্তমানে যে হাঁসগুলি আছে চালানটা তুললে তার কিন্তু 2 লাখ টাকা লাভ হবে, এমনটা তিনি জানিয়েছেন। তো আসলে মানুষের যে সফলতা, সেটা এখানে আসলে আমরা জানতে পারলাম যে আসলে মানুষ কষ্ট করলে যে মানুষের যে লাভবান হয়, তার যে সচ্ছলতা, তার যে সফলতা, এটাই কিন্তু ছিল আমার কাছে হাঁসের খামার থেকে এমদাদ। হাঁসের খাবার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন হিলি থেকে শফিকুল ইসলাম শফি। পদ্মার ভাঙনের কবলে পড়েছে মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জনপদ। হুমকির মুখে বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মন্দির সহ নানা প্রতিষ্ঠান। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বল জানাচ্ছেন বিস্তারিত। পদ্মার থাবার মুখে লৌহজংয়ের জনপদ, ভাঙনের মুখে গাছপালা সহ সরিয়ে নেওয়া হচ্ছে শেষ সম্বল। কনকসার ঝাউটিয়ার জেলেপাড়া এখন ভাঙন আতঙ্ক। 2টি মন্দির আর বাড়িঘর নিয়ে গ্রামবাসী বড় দুশ্চিন্তায়। সরিয়ে নেওয়ার জায়গাও নেই। নদী তীর ঘেঁষা পরিবারগুলো একরকম নির্ঘুম রাত কাটাচ্ছেন। ভেঙে গেলে আমাদের থাকার কোনো জায়গা নেই। এতগুলো অসহায় পরিবার কোথায় যায় থাকবে এর কোনো নিশ্চয়তা নাই। পদ্মা তো ঘরের সাথে পড়ছে, আমাকে তো বাল বাচ্চা নিয়ে থাকার জায়গা নেই। 119 বছরের প্রাচীন ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের একেবারে পাশ দিয়ে পদ্মা প্রবাহিত। বিদ্যালয়টি নির্মাণাধীন 4তলা ভবন, শহীদ মিনার, প্রশাসনিক ভবন সবই ভাঙনের মুখে। সেগুলো রক্ষায় ফেলা হচ্ছে বালুর বস্তা। প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আশা করছি এই চেষ্টার মাধ্যমে আমরা বিদ্যালয়কে এবার রক্ষা করতে পারবো। পদ্মার ভাঙন রোধে লৌহজংয়ের খড়িয়া থেকে টঙ্গিবাড়ির দিঘির পাড় পর্যন্ত একটি স্থায়ী প্রকল্প একনেকের অনুমোদন অপেক্ষায়। এদিকে পদ্মা রিসোর্ট সহ আশপাশের অনেক কিছু বিলীন হয়ে গেছে। জনপদ রক্ষায় এখন বালুর বস্তা ফেলা হচ্ছে। পদ্মার ভাঙন এগুলো রক্ষার জন্য আমরা জোরের ভিত্তিতে এই কাজটি চালিয়ে যাচ্ছি। স্থায়ী বাঁধ হয়ে গেলে এই ভাঙন যে বিষয়টা, এটা আসলে অনেকটাই রোধ হবে। লৌহজংয়ের 8 গ্রাম এবং টঙ্গিবাড়ির 6 গ্রাম এখন পদ্মার ভাঙনের মুখে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে 3 কোটি টাকা ব্যয়ে 1050 মিটার এলাকায় জরুরিভাবে বালুর বস্তা ফেলা হচ্ছে।
মুন্সিগঞ্জের লৌহজং থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময়। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না এই বর্ষায়, ফলে জাল ও নৌকা নিয়ে অনেকটা অলস সময় পার করছেন জেলেরা। এ অবস্থায় আর্থিক দৈন্যের মধ্যে পড়েছেন এই জনপদের কয়েক হাজার জেলে। তাদের এই কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে করোনার জন্য টানা কঠোর বিধিনিষেধ। বিষয়টির গুরুত্ব দিয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসক। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। বুকের চাপা কষ্টে শুকিয়ে গেছে 50 শাহজাদী বেগমের চোখের পানি। তার স্বামী জেলে আনোয়ার উল্লাহ ঢালি নদীতে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় মারা যান মাসখানেক আগে। পরিবারে আয় করা একমাত্র মানুষটিকে হারিয়ে 4 ছেলে আর 1 মেয়ে নিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন তিনি। চাঁদপুর সদর উপজেলার উত্তর গোবিন্দিয়া গ্রামের একজন শাহজাদী বেগমই নয়, এখানকার জেলেপল্লীর বেশিরভাগ পরিবারে যেন এমন বেদনার সুর। একজন টাকার তলে বলে ওই যে ঘর প্রস্রাব করে দিয়া দিছে ঢাকা মেডিকেল, আর 3 জন আছে এই যে খাইনা নিয়েও খাইতে পারেন। সংসার চলে না, খাওয়া দাওয়া অনেক কষ্ট পাইতে আছি। ফিস একটা রোজার ঈদ গেছে করতে পারি নাই, সামনে একটা বরকাই দাইতে আছে। আমাদের ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। সরকার যদি আমরা যদি কিছু যদি সাহায্য করে তাহলে আমরা মনে করেন যে কিছু আঙ্গ জীবন রক্ষা হবে। বাস একটা নাওর ফিজে নাও খুললে 3,000 4,000 টাকা খরচ, 4-5,000 টাকা খরচ। আমরা 40,000 টাকা মতো দোনো দেয় নিয়ে রয়েছি। আশায় তো রয়েছি যে মাছ আইব নদীতে, কই কোনো নদীতে কোনো মাছ নেই। অসহায়ভাবে জিন্দগি যাপন করতেছি, আমাদের জন্য কেউ কোনো সাহায্যের হাত বাড়ায়নি। জেলেদের এমন অমানবিক জীবনযাপনের কথা স্বীকার করলেন স্থানীয় জনপ্রতিনিধি। করোনাকালীন সময়ে সকলেই কম বেশি ক্ষতিগ্রস্ত। জননেত্রী শেখ হাসিনার উপহার ঈদ উপলক্ষে আরেক দফা আসবে, সেখানে আমরা জেলেদেরকে অন্তর্ভুক্ত করব। জেলা প্রশাসন থেকেও এসব জেলে পরিবারকে মানবিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যারা জেলে সম্প্রদায় আছে তাদের মধ্যেও যারা দুস্থ আছে এবং এই সময়ে কর্মহীন অবস্থায় আছে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী উপহার আমরা তুলে দেব। চাঁদপুরে সরকারি তালিকায় জেলের সংখ্যা প্রায় 52,000, আর তাদের পরিবারের সদস্য সংখ্যা 2 লাখেরও বেশি। সময় সংবাদ, চাঁদপুর। লকডাউনের কারণে কোরবানির পশু বিক্রি নিয়ে শঙ্কায় খাগড়াছড়ির খামারিরা। করোনার কারণে গত বছরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। কোনো কোনো খামারির বিনিয়োগ আছে 4 থেকে 5 কোটি টাকা। হাট না বসলে এবার পুঁজি হারানোর আশঙ্কা তাদের। তবে অনলাইন প্ল্যাটফর্ম চালু আছে যা নিয়ে গরু বিক্রির জন্য মাইকিং করার পরামর্শ দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খাগড়াছড়ি পাহাড়ি ও সমতল ভূমিতে গড়ে উঠেছে গবাদি পশুর কয়েকশো খামার। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে এসব গবাদি পশুর লালন পালন করা হয়। নিজেদের চাষ করা ঘাস ও ভুট্টা গবাদি পশুর প্রধান খাবার, তাই ক্রেতাদের কাছে পাহাড়ে বেড়ে ওঠা গরু ছাগলের কদর বেশি। কাঁচা ঘাস অল্প দানাদার, এর বাদে আমরা কোনো মোটা তাজার জন্য কোনো ওষুধ প্রয়োগ করি না। করোনার কারণে আমাদের কোনো ক্রেতাও নাই, আমরা সেল করতে পারতেছি না। বুঝতে পারতেছি না যে আমরা কিভাবে এবার সেলটা করব, আমরা ক্ষতিগ্রস্ত হব কিনা। কোরবানি সামনে রেখে কোনো কোনো খামারি ইতোমধ্যে 4 থেকে 5 কোটি টাকা বিনিয়োগ করেছেন। অনলাইন হাট চালু না হয় এবং লকডাউনের কারণে পশু বিক্রি করতে পারছেন না তারা, তাই এবার বড় ধরনের লোকসানের শঙ্কা তাদের। বিভিন্ন জেলাতে যে অ্যাপসের মাধ্যমে বা অনলাইন হাটের মাধ্যমে যে গরু সেল করা হয়, সেটাও এখন খাগড়াছড়ির মধ্যে এখনো চালু হয়নি। চালু না হওয়ার কারণে আমরা এই খাগড়াছড়িতে তেমন গরু বেচা বিক্রি করতে পারতেছি না। কোরবানির পশু বিক্রির জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। পাশাপাশি মাইকিং করে প্রচারণারও পরামর্শ দিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আরো বেশি থাকে, সে প্রয়োজন হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা অথবা ইউনোর মাধ্যমে সে মাইকিং করিয়া সে ও তার গরু সম্বন্ধে প্রচার করতে পারে। তাহলে আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনে 1-2টা করে গরু ওখান থেকে বিক্রি হতে পারে, তাহলে অনেকটা কিন্তু এই সমস্যা কেটে যাবে। খাগড়াছড়ি জেলায় প্রায় 250 মাঝারি ও বড় পশুর খামার রয়েছে। এসব খামারে এবার 22,300 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ফোন করা মাত্রই করোনায় আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে যাচ্ছে। এ সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন। করোনার এই সময়ে মানুষের সেবায় এগিয়ে এসেছেন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সাথে জড়িতরাও। বিনামূল্যে অক্সিজেন সুবিধা পেয়ে শ্বাসকষ্টে থাকা রোগীরা কিছুটা হলেও ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন।
করোনার প্রকোপে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে রাজশাহী। গেল জুন মাস থেকে এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে 560 জন। করোনায় অনেকের শ্বাসকষ্ট দেখা দেয়ায় প্রয়োজন হচ্ছে অক্সিজেনের। তবে সিলিন্ডার সংকটের পাশাপাশি উচ্চমূল্যে যখন তা কিনতে হিমশিম অবস্থা, তখন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পুলিশের দেয়া হটলাইনে ফোন করা মাত্রই নগরীর মধ্যে করোনা রোগীর বাসায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হচ্ছে। ইতোমধ্যে যার সুফল পেয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় 200-র বেশি রোগী। তারা অনেক উপকৃত হয়েছে এবং তারা জেনেছে যে আসলে এই দুঃসময়ে 23,000 টাকা দিয়ে একটা মানুষের পক্ষে অক্সিজেন সিলিন্ডার করা খুব ডিফিকাল্ট। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন 14 জনের একটি টিম গঠন করেছে। তারাও হটলাইনে ফোন পাওয়া মাত্রই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটছেন রোগীদের বাড়িতে। এতে কিছুটা হলেও করোনা রোগীর চাপ কমেছে রামেক হাসপাতালে। রাত 2, 3, 4টার দিকে ফোন দিলেও পিক আপে করে অক্সিজেন সিলিন্ডার তুলে নিয়ে মানুষের রোগীর বাড়িতে গিয়ে একদম সেট করে দেওয়া হচ্ছে। খুবই সাপোর্ট দিচ্ছে মানুষকে। তারা সাহসী হচ্ছে যে বাসায় থাকি, বাসায় কিছুদিন অক্সিজেন নেই, তারপর যদি সমস্যা হয় তবে আবার হাসপাতালে আসবো। মহামারীর এই দুঃসময়ে এমন সেবা পাওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে অসহায় রোগীর স্বজনরা। অন্যদিকে ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সাথে জড়িতরা সংকটময় এমন পরিস্থিতিতে সবাইকে সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানান। এটা আমাদের একটা অনেক বড় আসলে ভরসা। 1 ঘন্টার মধ্যে চলে এসেছে। আশা করবো যে বিত্তবান ব্যক্তিরা যারা আছে তারা যদি কিছু এইভাবে আগিয়ে আসে, একটা সিলিন্ডার একজন মানুষের প্রাণ বাঁচাতে পারে। সিটি কর্পোরেশন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে বর্তমানে 410টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আর 10 লিটার সিলিন্ডারে 1.63 ঘনমিটার অক্সিজেনের ধারণ ক্ষমতা রয়েছে, যার বাজার মূল্য 14 থেকে 15,000 টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সাতক্ষীরায় কোনোভাবেই থামছে না করোনা সংক্রমণ। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই মুহূর্তে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মমতাজ বাপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, সাতক্ষীরার সীমান্ত জেলায় করোনার সংক্রমিত হয়ে প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মারা যাচ্ছে। গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 8 জন করোনা উপসর্গ নিয়েই করোনা ডেডিকেটেড 7টা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এভাবেই প্রতিদিন সংক্রমিত হচ্ছে, প্রতিদিন রোগী মারা যাচ্ছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না সাতক্ষীরার করোনা সংক্রমণ। সীমান্ত জেলা সাতক্ষীরার মানুষ যেভাবেই হোক লকডাউনের কোনো প্রতিক্রিয়া তাদের মধ্যে পড়ছে না। তাদের এই সংক্রমণের কারণ হিসাবে সুশীল সমাজ, স্বাস্থ্য বিভাগ, প্রশাসন সবাই জানিয়েছে যে যতদিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলা না যাবে ততদিনই এই এলাকায় করোনা সংক্রমণ রোধ করা যাবে না। যে কারণে বারবার মাইকিং হচ্ছে প্রশাসনের তরফ থেকে, পৌরসভার তরফ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও মাইকিং হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। তারপরও কিন্তু রাস্তায় বের হলেই দেখা যায় করোনা সংক্রমণ উপেক্ষা করে মানুষের ভিড়। বাজারে, শপিং মহলে সর্বস্তরেই কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এখন গরুহাটে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সামনে আসন্ন কুরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে মানুষ বিভিন্ন এলাকা থেকে সাতক্ষীরায় তার নিজ ভবনে চলে আসতেছে। এক্ষেত্রেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এবং আগামীতে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ, আশঙ্কা করছে প্রশাসন। যদিও লকডাউনের মাত্রাটা, কঠোরতাটা আরও বাড়াতে অনুরোধ জানিয়েছে সুশীল সমাজ। আমাদের সাতক্ষীরার পরিস্থিতির পরিসংখ্যান দিয়ে আমি আপনাকে জানাতে চাই, সাতক্ষীরায় এ পর্যন্ত 4,516 জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও করোনায় মারা গেছে 77 জন, আর করোনায় 516 জন রোগী মারা গেছে করোনা উপসর্গ নিয়ে। এভাবেই প্রতিদিন সাতক্ষীরায় করোনা রোগী মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। করোনায় আক্রান্তের হচ্ছে
ল্যাবের টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। এখানে আপনাকে জানাতে চাই এমদাদ, সাতক্ষীরায় কিন্তু এই করোনা রোগীকে বাঁচাতে স্বাস্থ্য বিভাগের সাথে সাথে সুশীল সমাজও কিন্তু এগিয়ে এসেছে। এখানে সাতক্ষীরা সরকারি স্কুলের 93 ব্যাচের একটি সংগঠন, সেই সংগঠন তারা প্রচার দিয়েই অক্সিজেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, যাদেরকে মানে দুস্থ অসহায় মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে। এতে আর করোনা রোগের অনেক প্রাদুর্ভাব কমবে বলে তারা জানাচ্ছে। এই ছিল এমদাদ সাতক্ষীরার করোনা পরিস্থিতির সর্বশেষ। নওগাঁর বদলগাছিতে নদীর চরকে খাস দেখিয়ে গড়ে তোলা হয়েছে হতদরিদ্রের জন্য প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগের আশ্রয়ন প্রকল্প। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেই প্রকল্পের ঘরগুলো এখন কাজে আসছে না উপকারভোগীদের। নির্মাণের দেড় বছর যেতে না যেতেই বেশিরভাগ ঘরের নিচের অংশ বিলীন হয়ে গেছে নদীতে, তাই প্রকল্প ছেড়ে চলে গেছেন অনেকেই। সরকারি অর্থের এমন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিশিষ্টজনরা। আবাসন প্রকল্পের যৌক্তিকতা নিয়ে তদন্ত চলছে বলে জানায় জেলা প্রশাসন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্টে বিস্তারিত। অনেকটা বিচ্ছিন্ন দ্বীপে এই আবাসন প্রকল্পটি নির্মাণ করা হয়েছে গেল 1.5 বছর আগে নওগাঁর বদলগাছিতে। কদিনের অবিরাম বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে ধসে গেছে অনেক ঘর, ফলে বেশিরভাগ ঘর বাসযোগ্য হওয়ায় অনেকেই ছেড়ে চলে গেছেন। সরকারি নীতিমালা বলছে নদী কিংবা নদীর অংশ বিশেষ বিল জলাশয়ের নিচু অংশ ভরাট করে কোনো আবাসন প্রকল্প গড়ে তোলা যাবে না, কিন্তু বদলগাছির এই ছোট যমুনা নদীর তলদেশকে খাস জমি দেখিয়ে আবাসন প্রকল্পটি গড়ে তোলার অভিযোগ রয়েছে। নদীর চরে বাড়ি ঘর করে দিয়ে গেছে, পানি হলে বন্যা উঠে ডুবে যায়, ঘর বাড়ি পর্যন্ত ডুবে যায়। এখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। এখানে কোনো মনে করেন চলাচলের মতন রাস্তা নাই, ঘাট নাই, কারেন্ট নাই, কোনো কিছু নাই। আমরা খুব অসহায়, খুবই আমরা কষ্ট করে আমরা এখানে বসবাস করি। নদীর জেগে ওঠা চরে এই আবাসন প্রকল্পটি বাস্তবায়ন শেষে গেল বছর মার্চ মাসে উপকারভোগীদের বুঝিয়ে দেয় স্থানীয় প্রশাসন। নির্মাণের 6 মাস না যেতেই নিচের মাটি সরে যাওয়ায় ভেঙে পড়ে অনেক ঘরের পিলার। স্থানীয় বিশিষ্টজনরা বলছেন অসৎ উদ্দেশ্য প্রক্রিয়া বাস্তবায়ন করায় সুফল বঞ্চিত উপকারভোগীরা। বদলগাছিতে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে আবাসন হয়েছে, সেই আবাসনটাগুলো পুরোটাই এখন অর্থহীন হয়ে পড়েছে। আর বাথরুম নাই, কোন রকম মনে করেন যে স্কুল নাই, মসজিদ নাই। আবাসন প্রকল্পটি নদীতে নয় উপযুক্ত জায়গায় গড়ে তোলার দাবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। আর এই প্রকল্প নিয়ে চলমান তদন্তে কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ডিপার্টমেন্ট ফিজিবিলিটি স্টাডি করে তারপরে কাজটা করেছে এবং ডিজাইনের আসপেক্টে যা সবই করে দেওয়া হয়েছিল। এটা আমরা দেখার জন্য এডিসি রেভিনিউ সাহেব গিয়েছিলেন। করতে হলে কোনো অসঙ্গতি থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। গেল 2018-19 অর্থ বছরে হত দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগের আশ্রয়ন প্রকল্পের 48টি ঘর নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয় ঘর প্রতি 1,57,000 টাকা আর মাটি ভরাট কাজে 211 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাগেরহাটে আহরণ নিষিদ্ধ বাগদা চিংড়ির 4 লক্ষ টাকার পোনা জব্দ করেছে র্যাব। গতকাল বিকেলে জব্দের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা ও পোনাগুলোকে দড়াটানা নদীতে অবমুক্ত করা হয়। কক্সবাজারের বিভিন্ন নদী থেকে আহরিত পোনাগুলো একটি ট্রাকে 40টি ড্রামে করে বাগেরহাটে আনা হয়েছিল। পোনাগুলোর আনুমানিক মূল্য 4 লক্ষ টাকা। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার বলেন, নদী, খাল অথবা উন্মুক্ত স্থান থেকে চিংড়ি পোনা আহরণ নিষিদ্ধ। করোনার কারণে মালয়েশিয়া থেকে আসা যাত্রীদের জন্য 14 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। বাংলাদেশ সরকারের এমন বিধিনিষেধের বেড়াজালে বিপাকে পড়েছেন মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। অন্যদিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ জোগাতে না পেরে গ্রেফতার হওয়ার আতঙ্কে ভুগছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়া সরকারের চলমান রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচিতে মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ দেয়। কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া অথবা মালয়েশিয়া থেকে বাংলাদেশ যেখানেই যান না কেন প্রবাসীদের থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে।
এ অবস্থায় বাংলাদেশে গিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার খরচ যোগানো নিয়ে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের সরকার যদি আমাদের হোটেল কোয়ারেন্টিনটা এটা সুযোগ সুবিধা দিত তার জন্য আমাদের জন্য খুব ভালো হতো। গত 2 মাস যাবত লকডাউন থাকার কারণে আমরা না খেয়ে না দিয়ে অনেক কষ্টে দিন পার করতেছি। সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন অতি দ্রুত আমাদেরকে দেশে ফিরে সুযোগ করে দেয়। আমাদের কাছে কোনো টাকা নাই, আমরা চাইতেছি যেন সরকার এটা আমাদের জন্য বাড়িতে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে। এদিকে লকডাউনের কারণে মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণ সাইট, কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। লকডাউনে বেকার থাকা প্রবাসীরা অতিরিক্ত বিমান ভাড়া দিয়ে দেশে ফেরত যেতে পারলেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ নিয়ে উৎকণ্ঠায় অনেকে। এ অবস্থায় বাংলাদেশ সরকারকে প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শ্রমিক নেতারা। বাংলাদেশ সরকার, শ্রমিক বাবদ নেত্রী, আপনার নিকট আমাদের অনুরোধ, আপনি দয়া করে এই মুহূর্তে কোয়ারেন্টাইন টাকা মাফ করে দেন এবং সরকার বহন করুন, তাহলে তারা বাঁচবে এবং দেশে যেতে পারবে। মালয়েশিয়ায় চলমান ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম দফার লকডাউনে নির্মাণ সাইট সহ বন্ধ রয়েছে বিভিন্ন শিল্প কারখানা ও দোকানপাট। এতে প্রবাসীরা রয়েছেন আর্থিক সংকটে, ভুগছেন শারীরিক ও মানসিক চিন্তায়। প্রবাসীদের এমন দুঃসময়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন খরচ বহন করে সরকারকে পাশে থাকার দাবি জানিয়েছেন তারা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভোরের সময় আরও থাকছে। ইউরোজয়ী ইতালির ফুটবলারদের বিরচিত সংবর্ধনা দেশটির প্রেসিডেন্ট মত্তেরেল্লার প্রেসিডেন্সিয়াল প্যালেসে জাঁকজমকপূর্ণ আয়োজন। উৎসব থামছেই না সমর্থকদের। গজারিয়ার বড় রায়পুরায় বৃষ্টিতে ভেঙে পড়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চেহারা পাল্টে গেল। ঢালাই দিয়ে ঘর মেরামতি শুধু নয়, নদীর তীরও ব্লক দিয়ে বাঁধাই করে ফেলা হয়েছে। কয়েক ঘন্টায় বিদ্যুৎ সংযোগ সহ বসে গেছে টিউবওয়েল। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, ইমদাদ, এই এলাকাটির চিত্রটি কিন্তু একেবারেই বদলে গেছে এবং এখানে একটি ঘরের যে বারান্দার যে ধস নেমেছিল, সে ধসে পড়েছিল বৃষ্টিতে, সে কারণে কিন্তু এখানকার উপকারভোগীদের ভাগ্য বদলে গেছে এবং পুরো এলাকার চিত্রটি পাল্টে গেছে। এবং প্রধানমন্ত্রীর যে উপহারের ঘর, সেই ঘরের সামনে এলাকাটি আপনারা দেখছেন যে এগুলো কিন্তু একটা গর্তের মতো ছিল, সেগুলো ভরাট করে ফেলা হয়েছে এবং নদীর তীর যে ব্লক দিয়ে বাধাই করা হয়েছে এবং মাঝখানে এভাবে বৃক্ষ রাজি রোপণ করা হয়েছে। আপনারা দেখেন যে এই শুধু ফলের গাছ নয়, এ পাশে যে এই নারকেল গাছ দিয়ে এবং পুরো এলাকা কিন্তু একটা অন্যরকম দৃশ্য নিয়ে আসা হয়েছে। এবং যেই ঘরটি আপনারা দেখছেন, এই ঘরটি কিন্তু গেল 5 জুন যে ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই ঘরের একটি বারান্দার সামান্য একটি অংশ কিন্তু দেবে গিয়েছিল। পাশে একটি বড় মাঠ, সেখানে বৃষ্টির পানি প্রবল বেগে এসে নিচ থেকে বালু সরে গিয়ে কিন্তু এটি ধসে যায়। পরবর্তীতে কিন্তু এটি নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছিল এবং সেটিকে কিন্তু অতি অল্প সময়ের মধ্যে সেই প্রায় একদিনের ব্যবধানেই সেটিকে ঢালাই করে, আগে ছিল শুধু ইট এবং বালু দিয়ে গাঁথনি তোলা, সেটাকে কিন্তু এখন ঢালাই দিয়ে রড দিয়ে একদম উপরে যে ভিত তুলে দেওয়া হয়েছে এবং সেটিকে প্লাস্টার করে রং ঠং করে কিন্তু একদম পরিপাটি করে দেওয়া হয়েছে। আর এর পাশে দেখেন যে মেঘনা নদী, এই মেঘনা নদীর অপর প্রান্তে যে একটি শহরের মতো দেখা যাচ্ছে, সেটি কিন্তু সোনারগাঁয়ের নিউ টাউন নামে পরিচিত এবং সেই এলাকার এই পাশে যে একটা নান্দনিক পরিবেশ তৈরি হয়েছে। তো এইখানকার যে প্রধানমন্ত্রীর 28টি ঘর তৈরি এবং পরবর্তী ঘটনা এবং একটা দ্রুত সময় কিভাবে দৃশ্যপট পাল্টে ফেলা হলো, তো আমরা এখানকার উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে এটি কিভাবে এত চমৎকার পরিবেশ করা হলো এত অল্প সময়ে, একটু যদি বলতেন। আন্তরিক ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের একটি লোক গৃহহীন থাকবে না। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রথম পর্যায়ে 150টি ঘর দেওয়া হয়েছিল, যার মধ্যে 28টি ঘর আমাদের বালুয়াকান্দির এই বড় রায়পাড়া গ্রামে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে আমাদের গত 5ই জুলাই অতিবৃষ্টির কারণে আমাদের একটি ঘরের কোণার নিচের বালি চলে গিয়ে একটি বারান্দার অংশ ভেঙে যায়, তো সেটা আমরা পরের দিনই সংস্কার করে দিই। আর এখানে যে গভীর একটু গর্ত যেটা দেখা গিয়েছিল, সেটা আসলে ওই এখান থেকে বালি কেটে নিয়ে ভিটের চারপাশে দেয়াতে সেই গর্তটা হয়েছিল এবং এটা একটা চলমান প্রক্রিয়া, সেই জন্য মানে এত দ্রুত এটাকে কিভাবে আপনারা সংস্কার করলেন এবং পুরো এলাকার চেহারা বদলে ফেললেন?
না, এই চেহারা আসলে আগেই বদলানো ছিল, শুধু বালির ফিনিশিংটা একটু বাকি ছিল। সেখানে আমরা 1000 ফুটের মতো বালি ফেলার পরে এটা সমান হয়ে গিয়েছে। আর যেহেতু বারান্দার একটি কোণা, সেটা খুবই সামান্য একটি কাজ, আমাদের 7-8 হাজার টাকার মতো লেগেছিল সেটা সংস্কার করতে। কিন্তু আমরা দেখলাম যে আগে তো বিদ্যুৎ সংযোগ ছিল না, এখন তো বিদ্যুৎ সংযোগ এবং গভীর নলকূপ এবং এরকম বৃক্ষরাজি চারিদিকে, পুরো যে চিত্র, আগের ছবি আর এই ছবি তো মিলানো যাচ্ছে না। জি, ধন্যবাদ। আসলে আমাদের এই বিদ্যুতের যে কার্যক্রমটা, সেটা গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমাদের প্রতিটা ঘরে বিদ্যুতের কানেকশন চলে গিয়েছে এবং জনস্বাস্থ্য প্রকৌশল থেকে আমরা এই সাবমার্সিবল টিউবওয়েল দিয়েছি প্রতি 10টি ঘরে একটির হিসাবে। আমাদের এখানে অলরেডি একটি সাবমার্সিবল বসে গিয়েছে, আর একটির কার্যক্রম চলছে। আমাদের উপকারভোগীরা। ধন্যবাদ আপনাকে। মানে এই যে বড় রায়পাড়া আশ্রয়ণ কেন্দ্র, সেই আশ্রয়ণ কেন্দ্রটিতে যারা এর আগে এসেছিলেন তারা কিন্তু এখন চেনার উপায় নেই। এটির পুরো চিত্র পাল্টে গিয়েছে এবং এখানে কিন্তু অনেকেই আসেন যে এই নান্দনিক পরিবেশ উপভোগ করবার জন্য, যে নদীর পাড়ে এত চমৎকার একটি পরিবেশ তৈরি হয়েছে। এবং এখানে যে 28টি ঘর, সেই ঘরগুলো কিন্তু প্রায় 48 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এর বাইরে কিন্তু এই নান্দনিক পরিবেশ করবার জন্য এর চেয়ে আরো টাকা খরচ করা হয়েছে। এখানকার প্রশাসন বলছিলেন যে এই পুরো পাশের নদী এলাকাটি 2টি প্রকল্প দিয়ে প্রায় 16 লাখ টাকা ব্যয়ে কিন্তু ব্লক তৈরি করে পুরো বাধাই করে ফেলা হয়েছে নদীর তীর। এবং এখানে যে বালু ফেলে পুরো মাঠ ভরে সেখানে যে গাছপালা রোপণ করা হয়েছে। এবং এর পাশে আপনারা দেখছেন যে বিদ্যুতের সংযোগ, যেটি গেল 23 জানুয়ারি এই ঘরগুলো উদ্বোধন হয়েছিল, কিন্তু এরপরে কিন্তু অনেক পরিবারই ঘরে উঠতে পারেননি, কারণ এখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ ছিল না, পানির ব্যবস্থা ছিল না। এখন কিন্তু এখানে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, বিদ্যুৎ লাইন তৈরি করে বসে গেছে এবং পুরো একটা পরিচ্ছন্ন পরিবেশ। এবং এখানকার উপকারভোগীরা বলছিলেন যে তারা কল্পনা করতে পারেননি যে এত সুন্দর একটি পরিবেশ তৈরি হবে। তো গেল 5ই জুনের পরের দৃশ্যপট হচ্ছে এরকম। তো এই ছিল মুন্সিগঞ্জের এই আশ্রয়ণ কেন্দ্রের সর্বশেষ খবর। ইমদাদ, মুন্সিগঞ্জ থেকে সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। টোকিও অলিম্পিক প্রসঙ্গ। অলিম্পিক শুরুর আর মাত্র কিছুদিন বাকি। এরই মধ্যে 4র্থ দফায় টোকিওতে জরুরি সতর্ক অবস্থা জারি করেছে দেশটির সরকার। বিশেষ করে রেস্টুরেন্ট ও বারগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে করে ক্ষতির মুখে পড়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। অনেকে মনে করেন বাতিল করা উচিত টোকিও অলিম্পিক। এদিকে গেমস উপলক্ষে টোকিও মিডিয়া সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছে টোকিও পুলিশ। টোকিও অলিম্পিক শুরুর আগে নতুন করে জাপানে জারি করা হয়েছে জরুরি সতর্ক অবস্থা। সংক্রমণ এড়াতে রেস্টুরেন্ট সহ বারগুলোতে দেয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। করোনার সংক্রমণ এড়াতে কোনো রেস্টুরেন্ট ও বারে মদ কিংবা নেশাজাতীয় পানীয় সরবরাহ করা যাবে না। তাতেই চটেছেন রেস্টুরেন্ট মালিকরা। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন তারা। সেই সঙ্গে অলিম্পিক বাতিলেরও দাবি জানান অনেকে। করোনা ভাইরাস কখনোই কোনো স্থান বা পরিস্থিতি দেখে সংক্রমণ ছড়ায় না। তাই আমার মনে হয় রেস্টুরেন্টের উপর এমন বিধিনিষেধ না এনে অলিম্পিকই বাতিল করা উচিত। সেটাই উপযুক্ত সিদ্ধান্ত হবে। গেল 1 বছর ধরে আমরা ঠিকমতো ব্যবসা করতে পারছি না। আমাদের আগেভাগেই রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হচ্ছে, এমনকি 8টার মধ্যে বার বন্ধ করতে হচ্ছে। ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এর মধ্যে যদি আবারও নতুন করে আমাদের জন্য নিয়ম বেঁধে দেওয়া হয়, তাহলে আমরা বিপদে পড়ে যাব। এটা একেবারেই বাজে একটা সিদ্ধান্ত হয়েছে। উপর মহলের কর্মকর্তারা যা বলছেন সে হিসেবেই এই সিদ্ধান্তগুলো আসছে। যারা রেস্টুরেন্টের ব্যবসা করে আয় রোজগার করে তাদের কথা ভাবা উচিত সরকারের। জাপান সরকারের এই জরুরি সতর্ক অবস্থা অব্যাহত থাকবে 22 আগস্ট পর্যন্ত। এদিকে অলিম্পিক শুরুর আগে টোকিওতে গণমাধ্যম কর্মীদের কর্মস্থল মিডিয়া সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছে টোকিও পুলিশ। অলিম্পিক কভার করতে টোকিওর এই মিডিয়া সেন্টারে সমাগম ঘটবে প্রায় 6000 গণমাধ্যম কর্মীর। করোনার মধ্যে এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সঙ্গে প্রয়োজন স্বাস্থ্য নিরাপত্তাও। সেসব বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করতেই শেষ মুহূর্তে মিডিয়া সেন্টার পরিদর্শন করেছে টোকিও পুলিশ। ফারজানা মুমু, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ থেকে ঢাকা সহ 12টি সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা। রাজধানীর শ্রমজীবী মানুষের বেশিরভাগেরই টিকা নিয়ে কোনো আগ্রহ নেই, অনলাইন নিবন্ধনে অনীহা। করোনাকালে বহু মানুষের আয় কমে যাওয়ায় টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন, অনেককেই ফিরতে হয় খালি হাতে।
ভর্তুকি দিলেও আগামী মাস থেকে বাড়ছে বিক্রি কার্যক্রম। কঠোর বিধি নিষেধের মাঝে ক্রেতা না থাকায় কমছে মশলার দাম, চাহিদার চেয়ে আমদানি বেশি, ঈদের আগে নানা অজুহাতে দাম বাড়ানোর শঙ্কা। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে সর্বসম্মতভাবে প্রস্তাব পাস, বিরোধিতা করেনি চীন ও রাশিয়া, দেখা হচ্ছে বাংলাদেশের জন্য বড় মাইলফলক হিসেবে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।